উচ্ছ্বাসের হাতটা ঝাপটা মেরে নিজ মাথা থেকে সরিয়ে দিল শায়রি, যার কারণে মাঝপথে অসমাপ্ত হয়ে থেমে গেল কবিতাটি। বিপরীতে আর কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলে উল্টো পাশে গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল উচ্ছ্বাস। কতগুলো মেয়ের হৃদয় ভেঙে শায়রিকে বিয়ে করেছিল ছেলেটা, অথচ আজ বাসর ঘরে কিনা এত অপমান, এ যেন কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। ফজরের নামাজ আদায় করে বিছানায় গা এলিয়ে দিতেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে উচ্ছ্বাস, কিন্তু কিছুতেই তার সেই ঘুমটা আর বেশিক্ষণ স্থায়ী হলো না। ঘুমের মধ্যে সে অনুভব করল তার উপরে প্রবল বেগে বর্ষণ হয়েছে। তৎক্ষণাৎ উচ্ছ্বাসের ঘুমটা ভেঙে গেল। এক প্রকার লাফিয়ে শয়ন থেকে উঠে বসল। নিজের শরীরের দিকে তাকাতেই চমকালো, ট্রাউজারের উপরিভাগ পরিপূর্ণভাবে ভিজে গেছে, সাথে ভিজেছে বিছানার অর্ধেকটা। স্লিংয়ের দিকে ভ্রু কুঁচকে তাকালো উচ্ছ্বাস। না, উপর থেকে তো কোনো পানি পড়েনি, তাছাড়া কিভাবেই বা পড়বে? বাড়িটি হচ্ছে 5 তলা, কিন্তু তারা থাকে 3 তলায়। সেক্ষেত্রে ছাদ ফুটো হওয়ারও তো কোনো চান্স নেই। হুট করে পাশ থেকে মেয়েলি কণ্ঠস্বরে তীব্র হাসির ঝংকার শোনা গেল। কিছুটা দূরে দাঁড়িয়ে এক নাগাড়ে হেসে যাচ্ছে শায়রি। ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে উচ্ছ্বাস। আজব তো, মেয়েটা এভাবে হাসে কেন? এবার বাধ্য হয়ে হাসি থামালো শায়রি, বিদ্রুপ করে বলল, আয় হায়, এ কি করলেন উচ্ছ্বাস? চোখে মুখে বিস্ময় খেলে গেল উচ্ছ্বাসের। পাল্টা প্রশ্ন করল, কি করলাম? আরে বিছানায় তো আপনি মুতো করে দিয়েছেন। কথাটা বলে আবারও হাসিতে ফেটে পড়ল শায়রি। এই মুহূর্তে রাগবে নাকি কাঁদবে তা বুঝতে পারল না উচ্ছ্বাস। তবে এই ধুরন্ধর ভূকে যে এখনই থামাতে হবে তা খুব ভালো করে বুঝতে পারল, নইলে দেখা যাবে এসব কথাবার্তা আবার বাহিরেও চলে গেছে। বাহিরে গেলে আবার চরম সমস্যা। ওই বয়স্ক মহিলাগুলো সত্য মিথ্যা যাচাই না করে পুরো এলাকা রটিয়ে দেবে। সাব্বির আহমেদের ছেলে উচ্ছ্বাস বিছানায় হিসু করে দিয়েছে। বিছানা ছেড়ে দৌড়ে গিয়ে শায়রির মুখটা চেপে ধরল উচ্ছ্বাস, রাগান্বিত কণ্ঠে বলল, এত বড় হয়ে গেছো, অথচ মুখে কিছু আটকা না তোমার। সকাল সকাল ফাজলামি করো আমার সঙ্গে? বিশাল দেহি দানব আকৃতির লোকটার থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে লাগলো শায়রি, কিন্তু কিছুতেই পেরে উঠল না তার সঙ্গে। উচ্ছ্বাস পুনরায় ধমক দিয়ে বলে উঠল, আমারও বেয়াদবি করছো? স্বামী ধরার পরে ছটফটানি? না না, এবার তো দেখছি তোমার ভদ্রতা শেখানোর ক্লাস করে দিয়ে হবে। তার আগে চুপচাপ বিছানার চাদর বালিশের কভার বদলে ফেলো, তারপর টানা 8 ঘন্টা কান ধরে দাঁড়িয়ে থাকবে তুমি। এটাই তোমার শাস্তি। খুব গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে শায়রিকে ছেড়ে সরে আসলো উচ্ছ্বাস। বিপরীতে করা কিছু বলার চেষ্টা করল শায়রি, কিন্তু পারল না। ততক্ষণে ধূপধাপ পা ফেরে বাথরুমে ঢুকে গেছে উচ্ছ্বাস। উচ্ছ্বাসকে ফ্যাসাদে ফেলতে গিয়ে নিজেই এবার ফেসে গেল শায়রি। ইতিমধ্যে তার চোখে মুখে নেমে এসেছে রাজ্যের আধার। এখন কিনা সব পরিষ্কার করতে হবে ভেবে ক্লান্ত লাগছে শায়রির। গোমরা মুখে আলমারি থেকে নতুন বিছানার চাদর বালিশের কাবার বের করে নেমে পড়ল ভেজা বিছানার ঠিক করতে। কিন্তু সময় অতিক্রম হতে বাথরুম থেকে বেরিয়ে এলো উচ্ছ্বাস। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে স্ত্রীকে দেখে মুস্কি হাসল, ঠাট্টা করে বলল, এই জন্য বারবার বলি, বড়দের একটু সম্মান করতে শেখো। সম্মান করতে শিখলে তো আর এতগুলো কাজ একা একা করতে হতো না। বাঁকা চোখে তাকায় শায়রি, দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আচ্ছা, আমার পুরো লজ্জা করে না ছোটদের দিয়ে কাজ করাতে? সঠিক সময় তোমাকে বিয়ে দিয়ে দিলে এতদিনে ছাড়াপোনার হাতে টিফিন বক্স ধরিয়ে দিয়ে তাদের স্কুলে পাঠানো হতো। ছোট সাজা, তুমি বয়সে আমার থেকে ছোট, কিন্তু বাচ্চা নাও। রাগে চোখ মুখ কুঁচকে এসেছে শায়রির। ইচ্ছে করলো ছেলেটার মাথা ফাটিয়ে দিতে। কখন কি বলে কি বোঝাতে চায় তা জানি নিজেই জানে না। আধভেজা চাদর বাথরুমে গিয়ে বালতিতে ভিজিয়ে রেখে বাহিরে এলো শায়রি। ঘর থেকে বের হওয়ার জন্য উদ্যত হতেই পেছন থেকে টান অনুভব করলো ওনায়। কপাল কুঁচকে পেছন ফিরে শোধালো, ওনা ধরে টানাটানি করেন কেন? দেখবো কি? তোমার ন্যাড়া মাথা। বলে স্লান হাসলো উচ্ছ্বাস। পূর্বের রাগ মাথা চাড়া দিয়ে উঠল শায়রির। উচ্ছ্বাসের হাত থেকে ওড়নাটা ছাড়িয়ে নিয়ে খুব গম্ভীর কণ্ঠে বলল, সবসময় এসব মজা ভালো লাগে না উচ্ছ্বাস। আপনি কথায় কথায় এই বিষয়টা নিয়ে আমাকে অপমান করেন কেন? তৎক্ষণাৎ কয়েক পা এগিয়ে এসে শায়রির কোমর জড়িয়ে ধরে উচ্ছ্বাস। মুহূর্তেই হক চুকিয়ে ওঠে শায়রি। উচ্ছ্বাসের উত্তপ্ত নিঃশ্বাস এসে আশ্রে পড়ছে তার মুখশ্রীতে। এত কাছাকাছি আসায় ভেতরে শুরু হয়েছে তাণ্ডব। উচ্ছ্বাস তার মিয়ে যাওয়া কণ্ঠে বলল, ভালোবাসার কথা বললে তোমার ভালো লাগে না। গতকাল রাত থেকে আদর করতে চাইছে,
অথচ তাও তোমার ভালো লাগছে না, তাহলে ভালো লাগেটা কি? পুরো দেহখানা মুহূর্তে শিথিল হয়ে ওঠে। কিছু বলার চেষ্টা করেও বলতে পারছে না শাবরি। গলা পর্যন্ত এসে বাক্যগুলো আটকে গেছে। এমন একটা সময় হুট করে সে উপলব্ধি করল উচ্ছ্বাস নামক পুরুষটির কণ্ঠস্বর মারাত্মক সুন্দর। গভীর কিছু আছে তার এই কণ্ঠস্বরে। তার স্থির চোখের মণিটায় মায়া দিয়ে ভর্তি। আশানুরূপ কোনো উত্তর না পেয়ে শব্দ করে দীর্ঘশ্বাস ফেলল উচ্ছ্বাস। ফিস করে বলল, আসলে আমি বাদে তোমার সবই ভালো লাগে, তাই না? আমি কেন ভালো লাগে না? আমি কি কখনো খারাপ আচরণ করেছি তোমার সঙ্গে? তাহলে কেন আমার সময় তোমার তো বিরক্তি কাজ করে? বিটে চোখের মতো করেছ, তাই না? বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হলো শায়রির। চমকায়িত দৃষ্টিতে পূর্বের ন্যায় নিষ্পদক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর পানে। কথাগুলো শ্রবণনালী পর্যন্ত পৌঁছাতেই শুকনো ঢোক গেল। বলতে চাইল কিছু, কিন্তু পারল না বলতে। স্ত্রীকে ছেড়ে দিয়ে কয়েক মিটার দূরত্বে গিয়ে দাঁড়ালো উচ্ছ্বাস। এতক্ষণ মুখশ্রীতে যে অসহায়ত্ব ভাবটা ফুটে উঠেছিল তা যেন সরে গিয়ে যোগ হলো গাম্ভীর্য। ভ্রু নাচিয়ে শুধালো, ব্যাপার কি শায়রি সুন্দরী? হঠাৎ করে স্ট্যাচু হয়ে গেলে যে? মতলব তো সুবিধা ঠেকছে না, জ্বর আসার পূর্বাভাস নাকি? ঘোর কেটে গেল শাবরির। কোনো কথা না বলে বড় বড় কদম ফেলে ত্যাগ করলো কক্ষ। হঠাৎ স্ত্রীর এত স্বাভাবিক আচরণে বেশ চমকালো উচ্ছ্বাস। বলে উঠল, কি ব্যাপার, হুট করে আমার ধানি লঙ্কার ঝাল তো কমলো গেল? বৌভাতের অনুষ্ঠান শেষ হতেই বাড়ি ভর্তি আত্মীয় স্বজন কমতে লাগলো। যে যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাচ্ছে। বিকেলের দিকে শায়রিকে নিয়ে রেজা ভিলায় এসে উপস্থিত হয়েছে উচ্ছ্বাস। বৌভাতের পরপরই তপন রেজা মেয়ে এবং মেয়ে জামাইকে সঙ্গে করে বাড়ি নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু তাদের বাদশাদে সাব্বির আহমেদ। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা এসেছিল শুধু বিয়ে উপলক্ষে। তাদের মধ্যে থেকে ছেলে এবং ছেলের বউকে পাঠিয়ে দেওয়া কি ভালো দেখায়? টেবিলে অসহায় মুখ করে বসে আছে উচ্ছ্বাস। পুরো টেবিল জুড়ে সাজানো বিভিন্ন পদের খাবার। সুবর্ণা রহমান হাস্যোজ্জ্বল মুখে মেয়ে জামাইয়ের চেয়ারের পাশে দাঁড়িয়ে আছেন। প্লেট ভর্তি খাবার নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে উচ্ছ্বাস। সুবর্ণা আহ্লাদী কণ্ঠে প্রশ্ন করলেন, কি ব্যাপার বাবা, খাচ্ছ না কেন? তুমি কি লজ্জা পাচ্ছ? লজ্জা পাওয়ার কি আছে? এটা তো তোমার নিজের বাড়ি, আগেও তো কতবার এসেছো, তাই না? জোরপূর্বক হাসল উচ্ছ্বাস। নম্র কণ্ঠে বলল, না না শুভ আন্টি, লজ্জা পাবো কেন? আসলে নিজের ভাগ্য দেখে খুব অবাক হচ্ছি আমি। এত ভালো শাশুড়ি কিনা আমার কপালে ছিল। তাছাড়া আপনার হাতের রান্নার কথা কি বা বলবো, মনে হচ্ছে অমৃত খাচ্ছে। এতগুলো মানুষের সামনে নিজের প্রশংসা শুনে লজ্জা পেলেন সুবর্ণা। ভিজে উঠল চোখ জোড়া। আবেগ আপ্লুত কণ্ঠে বললেন, এমন করে পূর্বে কেউ কখনো আমার প্রশংসা করেনি। আমার মেয়েটার কপাল ভালো বলেই তোমার মতো একজন স্বামী পেয়েছে। ওকেও একটু নিজের শিক্ষায় শিক্ষিত করে দিও তো উচ্ছ্বাস। উচ্ছ্বাসের অভিনয় দক্ষতা দেখে চোয়াল ঝুলে গেছে শায়রির। বিদ্রুপ করে বলে উঠল, আমি নিশ্চিত উচ্ছ্বাস, আপনি চাইলেই ভবিষ্যতে খুব ভালো একজন অভিনেতা হতে পারবেন। মেয়ের কথা শুনতেই মেজাজ বিগড়ে গেল সুবর্ণার। ধমক দিয়ে বলে উঠলেন, এসব কি ধরনের কথা? স্বামীকে কোথায় কিভাবে সম্মান করতে হয় সেটাও জানো না, এখন কি তোমাকে ধরে ধরে সহবত শেখাতে হবে? সকলের সামনে মায়ের বকাঝকাটা নিতে পারল না শায়রি, তাই চুপসে গেল। তপন রেজা বিদ্রুপ করে বললেন, ওকে বকে লাভ কি? ওর কি দোষ? মেয়েরা তো এসব শিক্ষা মায়ের থেকেই পায়, যেখানে মাই নিজের স্বামীকে। এতটুকু বলেই থেমে গেলেন তপন রেজা। স্ত্রীর রাগত চেহারায় দৃষ্টি যেতেই শুকনো ঢোক গিলে চুমুক বসালেন পানির গ্লাসে। তেতে উঠলেন সুবর্ণা। কিছু বলার জন্য উদ্যত হতেই ওনাকে থামিয়ে দিল উচ্ছ্বাস। পূর্বের ন্যায় নম্র স্বরে শোধালো, এসব ছাড়ুন তো আন্টি, আমাকে দেখুন। এত এত অমৃত একসঙ্গে আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। আমার পেট ভরে গেছে, আমি বরং এখন উঠি। উচ্ছ্বাসের কথায় রাগ গলে পানি হয়ে গেল সুবর্ণার। অভিমানী কণ্ঠে বললেন, উঠবে, উঠো তাহলে, কিন্তু তুমি আমায় আর আন্টি বলে ডাকবে না, মা বলবে, বুঝেছো? শুভ মা সম্বোধনটাকে আমার শোনে না। এর থেকে শুভ আন্টির সম্বোধনটাই খুব সুন্দর। তাই আর কি এখন আপনাকে আমি আন্টি বলেই ডাকছি। শুভ আন্টি, আপনার মুখটার মধ্যে না শুভ শুভ একটা ভাব আছে, তাই এইভাবে ডেকে আমি খুব তৃপ্তি পাই। তবে আপনি চাইলে না হয় এবার থেকে মাই ডাকবো।
আমায় যতটা ভালোবাসা নিয়ে ডাকো, কথা বলো, আমার বাবাও মনে হয় না কখনো আমায় এতটা ভালোবেসে ডেকেছিলেন। ওরে আমার ছেলে, তোমার যা ইচ্ছা তুমি আমায় ডাকো তাই বলে। তোমার কথা শুনলেই যে আমার মন ভালো হয়ে যায়। তাহলে এখন আমি ঘরে যাই শুভান্তি। হ্যাঁ হ্যাঁ, যাও বাবা। বলেই কিউট একটা হাসি দিল উচ্ছ্বাস। মোমের মতো গলে গেল শোভনার মন। তর্জনীর আঙুলের সাহায্যে বাম চোখের পানি মুছে মমতাময়ী কণ্ঠে বললেন। আর এক মুহূর্ত দেরি না করে হাতটা ধুয়ে শায়রির ঘরের দিকে পা বাড়ালো উচ্ছ্বাস। আজ খুব বাঁচা বেঁচে গেছে সে। কোনো মতে খেয়ে তপন রেজা উঠে গেলেন চেয়ার ছেড়ে। এতদিন স্ত্রীর থেকে উচ্ছ্বাসের এত শত প্রশংসা শুনে শুধু ভেবেছেন ছেলেটার মধ্যে কি এমন দেখল শোভনা যে নিজের ছেলে মেয়েদের থেকেও তার প্রতি এত ভালোবাসা। আজ তা স্বচক্ষে দেখে মারাত্মক অবাক হলেন তিনি। যে স্ত্রীর সঙ্গে সারা জীবন সংসার করে একটুও বসে আনতে পারেননি, অথচ দুদিনের ছোকরা কিনা তাকেই আঙুলের ডগায় নাচাচ্ছে। খাওয়া দাওয়া শেষে ভাবি এবং কাচিন্তির সঙ্গে গল্পগুজব করে ঘরে এলো শায়রি। দরজা আটকে পেছন ঘুরতেই স্বামীকে এভাবে বসে থাকতে দেখে কঞ্চিত হলো ভ্রু। এগিয়ে এসে শোধালো, হ্যাপলার মতো বসে আছেন কেন? এই মুহূর্তে না নিজেকে আমার লজ্জাপতি যাওয়াই মনে হচ্ছে। এই যে আমি বিছানা বসে আছি তোমার অপেক্ষায়, আর তুমি সবার সঙ্গে গল্পগুজব করে ধীর পায়ে ঘরে এসেছো। মুখ বাঁকিয়ে আলো নিভিয়ে দিল শায়রি। উচ্ছ্বাস কিছুটা চিৎকার দিয়ে বলে উঠল, এই শাহরি সুন্দরী, আলো নিভিয়েছ কেন? তোমার মতলব তো কিছুতেই ভালো ঠেকছে না। এই এই তুমি কি অন্ধকারের সুযোগ নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়তে চাইছ? প্লিজ এমন করো না। সকলে আমি সবার সঙ্গে মুখ দেখাবো কি করে? বিস্ময় নিয়ে অন্ধকারের মধ্যেই উচ্ছ্বাসের পানে হাঁ করে তাকিয়ে আছে শায়রি। খানিকক্ষণ নীরব থেকে বলল, আপনি তো ভারী ড্রামাবাজ উচ্ছ্বাস। আপনাকে যত দেখি ততই আমি অবাক হই। অবাক হওয়ার দরকার নেই। এসব অবাক টবাক হওয়া বাদ দিয়ে বউয়ের দায়িত্ব পালন করো। কি দায়িত্ব? কোনে কোনে 5টা চুমু দাও আমায়। অসম্ভব। কেন? চুমু দিলে কি তোমার মুখ খসে পড়বে? ঘুমান তো। স্বামীর কথা না শুনলে পাপ হবে, দেখে নিও। যেদিন সিগারেট ছাড়তে পারবেন সেদিনই চুমু খেতে আসবেন। কোনো সিগারেট খোরকে আমি চুমুটুমু খেতে পারবো না। বিয়ের পর থেকে একটা সিগারেটও খায়নি শাওরি, বিশ্বাস করো। আপনাকে বিশ্বাস করা অসম্ভব। দীর্ঘশ্বাস ফেলে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল উচ্ছ্বাস। শায়রিও আর কথা না বাড়িয়ে মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে পাশাপাশি শুয়ে পড়ল। শরীরটা খুব ক্লান্ত লাগছে তার। নরম বালিশে মাথা রাখতে চোখে তন্দ্রা ভাবটা চলে এলো। ঘুমের মধ্যেই অনুভব করলো পেছন থেকে কেউ তাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরেছে। উত্তপ্ত নিঃশ্বাস এসে পড়ছে শায়রির পিঠে ঘাড়ে। এই হাত আর নিঃশ্বাসের অধিকারী যে উচ্ছ্বাস তা বুঝতে বেগ পেতে হয়নি শায়রির। তবে এই মুহূর্তে তাকে কিছুই বলতে ইচ্ছে করলো না। কিছু বললেই ছেলেটার বিভিন্ন ভাঙাচোরা যুক্তি শুনে মেজাজ খারাপ হবে, যা করতে রাজি নয় শায়রি। তাই মনোযোগ দিল ঘুমে। ছেলের বিয়ে দিতে গিয়ে সাব্বির আহমেদের প্রেশারটা বেড়ে গেছে। গতকালে স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখিয়ে এসেছেন তিনি। দুপুরের খাবার খেয়ে দিয়েছিলেন একটা ঘুম। অসুস্থ থাকায় আসর এবং মাগরিবের নামাজটা তার ঘরেই পড়ে নিয়েছিলেন তিনি। আজ বিকেলেই উচ্ছ্বাসের সঙ্গে বাবার বাড়ি থেকে এ বাড়িতে চলে এসেছে শায়রি। নিজের বাড়িতে ফিরতে না ফিরতেই এলাকা চষে বেড়াতে চলে গেছে উচ্ছ্বাস। বাড়িতে এখন শুধুমাত্র 3 জন ওরা। নামাজ আদায় করে সোজা রান্নাঘরে ঢুকে পড়েছে শায়রি। একটা ট্রেতে করে 3 কাপ ধোয়া ওঠা চা নিয়ে এসে দাঁড়ালো শ্বশুর শাশুড়ির ঘরের সামনে। মিহিস্বরে শুধালো, ভেতরে আসবো? ভেতর থেকে ভেসে এলো নিহারের কণ্ঠস্বর। এসো। ভেতরে প্রবেশ করল শায়রি। সাব্বির আহমেদ বিছানার এক পাশে বসে আছেন একটা হিসেবের খাতা নিয়ে। অপর পাশে বসে শাড়ি ভাঁজ করছেন নিহার। এগিয়ে গিয়ে বিছানার মাঝখানে ট্রেটা রাখলো শায়রি। স্লান হেসে বলল, সন্ধ্যায় আমার আবার চা খাওয়ার অভ্যাস, তাই চা বানাতে রান্নাঘরে গেলাম, সাথে আপনাদের জন্যও বানিয়ে নিয়ে এলাম। আচ্ছা, আপনারা এ সময় চা খান তো? হিসাবের খাতা থেকে চোখ তুলে পুত্রবধূর পানে তাকালেন সাব্বির আহমেদ। চায়ের কাপটা হাতে তুলে নিয়ে মুস্কি হেসে বললেন, অবশ্যই, আমার আবার সকাল বিকাল সন্ধ্যা চা ছাড়া চলেই না। কাপড়গুলো সরিয়ে রেখে পুত্রবধূকে বসার জায়গা করে দিলেন নেহার। নিজেও আরেকটা কাপ তুলে নিলেন হাতে, বললেন, দাঁড়িয়ে আছো কেন, বসো। শাশুড়ির বরাবর বসে পড়ল শায়রি। ট্রেতে থাকা অবশিষ্ট কাপটা তুলে নিল নিজ হাতে। চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্ত কণ্ঠে সাব্বির আহমেদ বললেন,
চাটা দারুণ বানাও তুমি। ওনার সঙ্গে তাল মেলালেন নেহারও, বললেন। ঠিক বলছো, সত্যিই দারুণ হয়েছে চাটা। প্রত্যুত্তরে হাসল সাহেবরি। কয়েক মুহূর্তের মধ্যেই তিনজনের মধ্যে শুরু হয়ে গেল টুকটাক গল্প। এক পর্যায়ে সাব্বির আহমেদ বলে উঠলেন, আমার জানা মতে তুমি একজন বুদ্ধিমতী মেয়ে, অথচ তারপরেও আমার এই অকর্মা ইতর ছেলেটাকে কেন বিয়ে করলে বলো তো? কেনই বা নিজের জীবনের 12টা বাজানোর সিদ্ধান্ত নিলে শায়রি মা? প্রশ্নটায় থতমত খেয়ে গেল সায়রি, যা সাব্বির আহমেদ খুব ভালো করে বুঝতে পারলেন। মুস্কি হেসে বললেন, ঘাবড়ানোর কি আছে? আমরা কি তোমার অপরিচিত, নাকি এ বাড়ি তোমার কাছে অপরিচিত? নির্দ্বিধায় তুমি সব বলতে পারো। আমার ছেলের দৌড় আমি খুব ভালো করে জানি। ওই অকর্মাকে নিয়ে দুই একটা চড়া কথা বললেও আমি চোখ বন্ধ করে তা বিশ্বাস করে নেব। জড়তা কাটিয়ে উঠল সায়রি, হেসে বলল, ভেবে দেখলাম জীবনের একটা অকর্মা আর ইতর না থাকলে যেন নয়, তাই আর কি ওনাকেই স্বামী হিসেবে বেছে নিয়েছি। তা অবশ্য ভালোই করেছো, নইলে তোমাকে বিয়ে করতে না পারার শোকে কান্নাকাটি করে আমার কানটাই নষ্ট করে দিত। রুষ্ট হলেন নেহার, মুখ বাঁকিয়ে স্বামীর উদ্দেশ্যে বললেন, আমার ছেলেকে যে তুমি সহ্য করতে পারো না তা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তাই বলে তার বউয়ের সামনে তারই মান সম্মান ডুবাবে? ও যে কেমন তা তুমি না জানলেও আমি আর আমার বৌমা খুব ভালো করে জানি, তাই না শায়রি মা? সশব্দে হেসে উঠল সায়রি। তার হাসিতেই যেন সাব্বির আহমেদের উত্তরটা লুকিয়ে আছে। লুকায়িত উত্তরটা খুঁজে পেতে বেগ পেতে হলো না ওনাকে। নিজেকে আর সামলাতে পারলেন না সাব্বির আহমেদ, হো হো করে হেসে উঠলেন। হার মেনে নিলেন নেহার। গাম্ভীর্যের ভাবধারাটা বেশিক্ষণ আর ধরে রাখতে পারলেন না। ঠোঁটের কার্নিশে বাকিদের মতো ওনারও ফুটে উঠল মিষ্টি হাসি। বিছানায় জড়সড় হয়ে ঘুমিয়ে আছে সায়রি। ঘুমের ঘোরে কখন যে ওনাটা মাথা থেকে সরে গেছে সেসবে তার খেয়াল নেই। গভীর ঘুমে বিভোর সে। মেঝেতে হাঁটু গেড়ে থুতনিতে নিজ হাত ঠেকিয়ে এক ধ্যানে বসে আছে উচ্ছ্বাস। গাঢ় দৃষ্টিটা স্থির করে রেখেছে স্ত্রীর মুখশ্রীতে। সিল্কে চুলে কপাল ঢেকে গেছে সায়রির। চুলগুলোর সঙ্গে তৈলাক্ত মুখটা দারুণ মানিয়েছে। স্ত্রীর এমন রূপ দেখে মুস্কি হাসল উচ্ছ্বাস। বিড়বিড় করে বলল, আহা, আমার বউটা কত সুন্দর। এতক্ষণে অসংখ্য চুমুতে স্ত্রীর মুখশ্রী ভরিয়ে দিয়েছে উচ্ছ্বাস। এবার হাত রাখলো সায়রির মাথায়। চুলের ভাঁজে আঙুল চালাতে লাগলো যত্ন সহকারে। একটু নড়ে চড়ে উঠল সায়রি, তারপর আবারও মগ্ন হলো গভীর ঘুমে। চুলে বিলি কাটায় তার ঘুমটা যেন ধীরে ধীরে গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। কয়েক মুহূর্ত পার হতেই টনক নড়ল সায়রির। মস্তিষ্ক জানান দিল কেউ তাকে দেখছে, গভীর দৃষ্টিতে দেখছে। সজাগ হতেই উপলব্ধি করলেও চুলের গহীনে কারো হাতের স্পর্শ। পিট পিট করে সামনে তাকালো। উচ্ছ্বাসকে দেখতেই চমকে উঠল সে। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসল। সায়রিকে উঠতে দেখে চরম ক্ষিপ্ত হলো উচ্ছ্বাস। রুষ্ট কণ্ঠে বলল, ঘুমন্ত অবস্থাতেই তো তোমাকে ভালো লাগছিল, তাহলে অযথা জাগলে কেন? জাগার আগে কি আমার পারমিশন নিয়েছো? ছেলেটার কিছু কিছু কথা শুনলেই মেজাজটা খারাপ হয়ে যায় সায়রির। মাঝে মধ্যে মনে হয় ছেলেটার জন্মই হয়েছে কেবল তাকে জ্বালানোর জন্য। কড়া কিছু বলার উদ্দেশ্যে ঠোঁট দুটো প্রশস্ত করতেই সায়রির দৃষ্টি গেল বিছানার এক পাশে গড়াগড়ি খাওয়া নিজের ওড়নার পানে। আতঙ্কে শঙ্কিত হলো তার মুখশ্রী। আপনা আপনি হাত চলে গেল নিজ মাথায়। আর বিলম্ব না করে ওড়নায় টান বসালো, কিন্তু আয়ত্তে আনতে পারল না। সায়রির হাবভাব বুঝতে পেরেই ওড়নার অর্ধেকটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে উচ্ছ্বাস। মৃদু হেসে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, ঘরে থাকাকালীন মাথায় একদম ওড়না দিবে না। এভাবে তোমাকে অনেক সুন্দর লাগছে বউ, মাশাআল্লাহ। লজ্জায় জড়সড় হয়ে চুপসে গেল সায়রি। মুস্কি হাসল উচ্ছ্বাস। সায়রির সামনে শরীরের ভারসাম্য ফেলে বসে পড়ল বিছানায়। নেশাতুর কণ্ঠে বলে উঠল, এত কিউট কেন তুমি? জানো, আমি না খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? তোমার চুলগুলোর বড় হতে দিব না। চুল কাটার জন্য সিরনের সিরিয়ালে বসে থাকতে থাকতে আমিও চুল কাটতে শিখে গেছি। এবার থেকে সুন্দর করে আমি তোমার চুল কেটে দিব। লজ্জা এবার পরিণত হলো রাগে। গর্জে উঠল সায়রি, শুধালো, সমস্যা কি আপনার? সব সময় আমায় অপমান করে কথা বলেন কেন? অপমান কোথায় করলাম? সত্যি তোমায় ভীষণ সুন্দর লাগছে। বেবি বেবি হেয়ারে বড় বড় মেয়েদের যে এত কিউট লাগে, তোমাকে দেখার আগে তো জানতামই না। রাগ গলে গিয়ে আবারও তাতে জড়ো হলো লজ্জা, যা উচ্ছ্বাস খুব ভালো করেই উপভোগ করছে। মেয়েটা এই রেগে যাচ্ছে তো এই আবার লজ্জায় নত করছে মাথা।
উচ্ছ্বাসকে নিজের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ভ্রুজোড়া কুঁচকে নেয় শাওরি, শুধায়। কি দেখেছেন? তোমাকে। আশ্চর্য, এতে দেখার কি আছে? তোমার মাথায় কি কোনো সমস্যা আছে? না মানে এই রেগে যাও তো আবার এই লজ্জে লাল হয়ে যাও, এত তাড়াতাড়ি তো গিরগিটি রূপ বদলাতে পারে না শাওরি। কথা বললেই কথা বাড়বে, তাই আর একটা শব্দ প্রয়োগ করল না শাওরি। সকাল সকাল মুড খারাপ করার ইচ্ছে নেই। একটানে উচ্ছ্বাসের হাত থেকে ওড়নাটা নিয়ে মাথায় ভালো করে মুড়িয়ে দিল। বিছানা থেকে উঠে চলে গেল বাথরুমে। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হতেই পূর্বের ন্যায় এখনও উচ্ছ্বাসকে বসে থাকতে দেখল বিছানায়। বিরক্ত হলো শায়রি, নীরবে সোজা চলে গেল বারান্দায়। এই মুহূর্তে কঠোর এক সিদ্ধান্ত নিয়েছে শায়রি। আজ উচ্ছ্বাসের সঙ্গে সে একটা বাক্য বিনিময় করবে না। বারান্দায় আসতেই বিস্ময় চক্ষু চড়ক গাছ শায়রির। বারান্দার গিরিলে একটা খাঁচা ঝুলছে, যার ভিতরে অপরূপ সুন্দর একটি পাখি, যে সে পাখি নয় বরং ময়না পাখি। আশ্চর্যজনিত কণ্ঠে শায়রি চেঁচিয়ে বলে উঠল, উচ্ছ্বাস, দেখেছেন এখানে একটা ময়না পাখি? শায়রির চিৎকারে হন্তদন্ত পায়ে ছুটে এলো উচ্ছ্বাস। কুঞ্চিত হলো তার হৃদয়, শুধালো, কি হয়েছে? চিৎকার করলে কেন? ময়না পাখি? এখানে ময়না পাখি কোত্থেকে এলো উচ্ছ্বাস? শায়রির দৃষ্টি লক্ষ্য করে খাঁচার পানে তাকায় উচ্ছ্বাস। গম্ভীর মুখখানায় ফুটে ওঠে এক চিলতে হাসি। দুই এক কদম এগিয়ে গিয়ে চিকন কণ্ঠে বলে, শায়রি সুন্দরী। তৎক্ষণাৎ ময়না পাখি কথা বলে উঠল, এক নাগাড়ে বলতে লাগলো, সাইরি সুন্দরী, সাইরি সুন্দরী। পূর্বের থেকেও বেশি আশ্চর্য হলো শায়রি, শুধালো, ও কথা বলতে পারে? পারবে না কেন? ময়না পাখি যে কথা বলতে পারে জানতে না তুমি? খানিকটা লজ্জা পেল শায়রি। আচমকা পাখিটির সম্মুখীন হওয়ায় কিছু না ভেবে ভুলবশত প্রশ্নটা করে ফেলেছে বেচারি। মিনমিনে স্বরে বলল, জানতাম তো। এটা কার পাখি? কোথা থেকে এলো? তোমার পাখি। উচ্ছ্বাসের সোজা সাপটা জবাব। আমার পাখি? দীর্ঘশ্বাস ফেলে উচ্ছ্বাস, বলে, 4.5 বছর ধরে এটাকে আমি খাইয়ে পরিয়ে লালন পালন করছি। এবার তুমি এসে গেছো, তাই তোমার পাখি তুমি কি করবে বলছে না। আমার পাখি? তাহলে এতদিন কেন চোখে বললে না? অ্যাক্সিডেন্টের পর মা খাঁচা নিয়ে নিজের ঘরের বারান্দায় রেখেছিল, তারপর আর এই ঘরে আনা হয়নি, তাই দেখনি। বেশ সময় আমার বাড়িতে মানুষের পদচারণ বেড়েছিল, তাই তখন টুম্পার কাছে রাখতে দিয়েছিলাম। আজ সকলে নিয়ে গিয়ে এসেছে। ও, তাহলে 4.5 বছর ধরে আপনার কাছে, মানে এই কথাটা তো বুঝলাম না। মনে আছে একবার বন্ধুদের সঙ্গে মেলায় গিয়েছিলাম, ফেরার পথে তোমার জন্য উপহারও এনেছিলাম, তার মধ্যেই ময়না পাখিটাও ছিল একটা উপহার। মেলা থেকে বাড়ি ফেরার পথে এক বন্ধুর সঙ্গে একটা জায়গায় গিয়েছিলাম, সে আবার তার ভাইয়ের ছেলের জন্য খরগোশ ছানা কিনতে গিয়েছিল। তখনই আমার চোখে পড়ে পাখিটা, সঙ্গে সঙ্গে ভালো লেগেছে, তাই তোমার জন্য কিনে এনেছিলাম। কিন্তু তুমি তো তখন আর নিতে এলে না। এই মুহূর্তে কেমন অনুভূতি প্রকাশ করা উচিত বুঝতে পারল না শায়রি। তবে উচ্ছ্বাসের উপর থেকে সকল রাগ অভিমান তার এক নিমিষেই যেন অদৃশ্য হয়ে গেল। স্বামীর হাতটা শক্ত করে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, এত সুন্দর একটা উপহার এনেছিলেন আমার জন্য। আগে যদি জানতাম তাহলে কখনোই এমনটা করতাম না। উপহারটা নিয়ে যাওয়ার জন্য হলেও ঠিক আসতাম। জানেন, এই মুহূর্তে না আমার খুব আফসোস হচ্ছে। তবে এত সুন্দর উপহারের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ উচ্ছ্বাস। প্রত্যুত্তরে মুস্কি হাসল উচ্ছ্বাস। তাকে ছেড়ে এবার খাঁচায় বন্দি পাখিটির পানে গভীর মনোযোগে তাকিয়ে রইল শায়রি, শুধালো, ওকে সারাক্ষণ খাঁচায় বন্দি থাকবে? না তো, ওকে অলরেডি পোষ মারানো হয়ে গেছে। বেশিরভাগ সময় খাঁচার বাইরেই থাকে, কিন্তু বিয়ে উপলক্ষে বন্দি করে রেখেছিলাম। খুলে দিই? তোমার ইচ্ছা, তবে ও কিন্তু খুব জ্বালাতন করে। সঙ্গে সঙ্গে খাঁচা থেকে পাখিটিকে মুক্ত করল শায়রি। মুক্তি পেয়ে কিছুক্ষণ উড়ে বেড়ালো পাখিটি, তারপর উড়ে এসে বসে পড়ল উচ্ছ্বাসের কাঁধে। এক নাগাড়ে বলতে লাগলো, ইতর উচ্ছ্বাস, বদমাইশ উচ্ছ্বাস। পাখির মুখ থেকে এমন কথা শুনতেই চমকে গেল শায়রি। সঙ্গে সঙ্গে দমফাটা হাসিতে ফেটে পড়ল। চোখ মুখ কুঁচকে নিল উচ্ছ্বাস। রাগান্বিত কণ্ঠে পাখিটিকে ধমক দিল। চুপ থাক ময়না। হাসতে হাসতে শায়রি প্রশ্ন করল, একটা পাখিও এতদিনে আপনার আসল নাম চরিত্র সম্পর্কে জেনে গেছে। সত্যি করে বলুন তো, কি করেছেন ওর সঙ্গে? পাখির সঙ্গে আবার কি করব? সব দোষ হচ্ছে বাবার। বাবা ওকে এসব আজে বাজে কথা শিখিয়েছে।
একদম ঠিক শিক্ষাই দিয়েছে। এবার তাড়াতাড়ি আমার বাকি দুটো উপহার দিয়ে দিন। বাকি উপহার? ও, আপনি আমার জন্য 3টে উপহার এনেছিলেন, তার মধ্যে একটা পেয়ে গেছি, এবার বাকি দুটো দিন। কাঁধ থেকে পাখিটিকে সায়রী খাঁচায় বন্দি করে ঘরের দিকে পা বাড়ালো উচ্ছ্বাস। বলল, বাকি দুটো নেই, নেহাতের জীবন্ত উপহার, তাই এত বছর বাদেও পেয়েছ। তারপর পিছু পিছু সায়রীও ঘরের দিকে যাওয়া ধরল। বাচ্চাদের মতো বায়না করে বলল, আমি কিচ্ছু জানি না উচ্ছ্বাস, আমার উপহার আমায় ফেরত দিন বলছি। বললাম তো সেগুলো নেই। কেন থাকবে না? কাকে দিয়েছেন সেগুলো? ওই মেয়েটাকে? পথিমধ্যে থমকে দাঁড়ালো উচ্ছ্বাস। ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে প্রশ্ন করল, কোন মেয়ে? ওই যে সেই মেয়েটা যাকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়েছিলেন। এখনো সে কথা মনে আছে তোমার? কথাটা কি ভুলে যাওয়ার মতো? আপনি এই কথা বলেই আমার কিশোরী মন টুকরো টুকরো করে ভেঙে দিয়েছিলেন। পই পই করে আমি সব কিছুর হিসেব রেখে দিয়েছি। এখন আমার উপহার আমার ফেরত চাই। দরকার হলে সেই প্রেমিকার কাছ থেকে নিয়ে এসে দিন। উপহার না পেলে এই ঘরে আপনার কোনো জায়গা হবে না। আমার ঘর থেকে আমায় তাড়িয়ে দিবে? এখানে আপনার আর কোনো ঘরটর নেই। কবে থেকে? পর থেকে। ও, বাড়ি বাবার, এখন আবার ঘর বাবার বৌমার। বাহ, আমার তো দেখছি আর কিছুই রইল না। প্রেমিকার থেকে উপহার এনে দিন, তাহলে ঘরও আপনার থাকবে, সাথে বউও থাকবে। কি প্রেমিকা? কিসের প্রেমিকা? যাকে গার্লফ্রেন্ড বানিয়েছিলেন তাকে। জীবনে কতগুলো প্রেম করেছিলেন বলুন তো? সঙ্গে সঙ্গে সব ভুলে যান। গার্ল অর্থ কি? হঠাৎ এই প্রশ্নে ভেবাচাকা খেয়ে যায় সায়রী। শানিত কণ্ঠে উত্তর দেয়, মেয়ে, কিন্তু কেন? ফ্রেন্ড অর্থ কি? বন্ধু। তোর গার্লফ্রেন্ড অর্থ কি? মেয়ে বন্ধু। তো তুমি তাকে প্রেমিকা মানাচ্ছ কেন? আলবাত সে আমার প্রেমিকা নয়। সে আপনার প্রেমিকা নয় বলছেন? উপর মানুষের কি বন্ধু থাকে না? সে আমার বন্ধু। একই কলেজে পড়েছে দুজন, পাশের সেক্টরে পরিবার নিয়ে ভাড়া থাকতো ওরা। কে একটা কাজে যেন এদিকে এসেছিল, কিন্তু পথে দেখা হওয়ায় সে নিজ থেকে কথা বলতে আসে। ওর বিয়ে হয়ে গেছে 2 বছর আগে। বিয়েতে আমায় দাওয়াতে দিয়েছিল, তবে ইচ্ছে করে সেদিন তোমার সঙ্গে একটু মজা করেছিলাম। তুমি যে সত্যি সত্যি বিশ্বাস করে নেবে কে জানতো। আহা, কি বোকায় না ছিলে তুমি। ভেতরে ফুলে ফেপে ওঠা রোশানো নিভে গেল সায়রীর। ইচ্ছে করল নিজের 2 গালে ঠাস ঠাস করে পরপর 2টো চড় মেরে বসতে। সত্যি সে আস্ত একটা বোকা, নইলে অযথাই কিসের আবল তাবল ভেবে চিনতে কেউ কি এতদিন ধরে এমন বোকামি করে? উচ্ছ্বাস এতক্ষণে বিছানায় আয়েসি ভঙ্গিতে বসেছে। মুখ ফুলিয়ে সায়রীও তার পাশাপাশি বসে পড়ল। কিছুক্ষণ কাটল পিনপতন নীরবতায়। স্ত্রীর ফুলো ফুলো গাল দুটোকে টেনে দিতে ইচ্ছে করল উচ্ছ্বাসের, কিন্তু তৎক্ষণাৎ দমিয়ে রাখল সেই ইচ্ছে। এতে মেয়েটা আরো রেগে যেতে পারে। বাবা বাড়িতে আছে, পুত্রবধূর চেঁচামেচি শুনলে দেখা যাবে ছেলেকেই না আবার বাড়ি থেকে বের করে দেয়। কিছুক্ষণ সায়রীর মুখের দিকে তাকিয়ে থেকে বসা থেকে উঠে দাঁড়ালো উচ্ছ্বাস। ছোট ছোট কদম ফেলে চলে গেল আলমারির কাছে। অতি গোপনীয় একটি ড্রয়ার থেকে বের করলো মাঝারি আকারের একটি বক্স হাতে এগিয়ে এসে বসলো পূর্বের স্থানে। উদাস দৃষ্টি মেলে উচ্ছ্বাসের কর্মকাণ্ড দেখে যাচ্ছে সায়রী। বক্সটা খুলতেই রং বেরঙের কয়েক ডজন রেশমি চুড়ির দেখা মিলল। উচ্ছ্বাস ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, মেলা মানেই বাচ্চাদের খেলনা, মেয়েদের সাজসজ্জার জিনিসপত্র এবং মুখরোচক খাবার দাবারের দোকান। মেলায় ঢুকতে পাশাপাশি সারি বেঁধে কয়েকটা চুরির দোকান পড়ে। বিভিন্ন বয়সী নারীদের কি ভিড় সেখানে। আমার বন্ধু আবার সেম ভিড়ের মধ্যেই তার নেপি গার্লফ্রেন্ডের জন্য চুরি কিনতে ঢুকে পড়েছিল। তার পেছে পেছে আমরাও বাকিরা দোকানের সামনে গিয়ে দাঁড়াই। মাকে আমি আবার কখনো সব চুরি টুরি পড়তে দেখিনি। মা সবসময় গোল্ড পড়তে পছন্দ করতেন, তাই চুরিগুলো দেখতেই কে যেন আবার আমার নিপি শাওয়ারের কথা খুব মনে পড়ে গেছিল। ঝোঁকের মাথায় নিজের পছন্দের মতো বেশ ডজন খানে কিনে এনেছিলাম, কিন্তু তুমি তো আর নিলেই না, তাই বাক্সবন্দি করে জ্বরে লক্ষ্য রেখেছিলাম। তারপর আর কখনো বের করা হয়নি। আদৌ তোমার হাতে লাগবে নাকি নিশ্চিত না, তার উপর এখন তো তুমি অনেক বড় হয়ে গেছো। অশ্রুসিক্ত নয়নে উচ্ছ্বাসের পানে তাকিয়ে আছে সায়রী। তার এহেন দৃষ্টি দেখেও না দেখার ভান করল উচ্ছ্বাস। বলল, তৃতীয় উপহারটা ছিল একটা অপরিচিত খাবার। ওইটা নামটা আমার ঠিক মনে নেই। সেদিন মেলায় প্রথম দেখেছিলাম, মা আর তোমার জন্য নিয়ে এসেছিলাম। যদিও ওইটা বিশেষ কোনো উপহার ছিল না, তবে আমার ধারণা ছিল তুমিও ওই খাবারটার সঙ্গে পূর্ব পরিচিত নও, তাই উপহার বলে সম্বোধন করেছিলাম।
বিপরীতে কিছু বলল না সায়রি। চুড়িগুলো নিয়ে হাতে পরার চেষ্টা করল। রোগা পাতলা হাত হওয়ায় সহজেই চুড়িগুলো সায়রির হাতে হয়ে গেল। উচ্ছ্বাস দম ছেড়ে বলল, এই মা, চুলগুলো মাপ তো দেখি ঠিক আছে। ছি শায়রি, এত বছরও একটু মোটা হতে পারলে না? তোর বাবা কি তুমি ঠিকমতো খেতে দেয়নি এতদিন? শেষের কথাটায় যদিও খুব রেগে যাওয়ার কথা ছিল, কিন্তু সায়রির রাগল না। ছেলেটা যে সত্যি সত্যি তাকে ভালোবাসে তা খুব ভালো করেই বুঝতে পারছে সায়রি। আর এও বুঝতে পেরেছে নিজের অনুভূতিকে যে সুস্পষ্টভাবে ভালোবাসা বলে তাও ছেলেটা নিশ্চিন্তভাবে জানে না। নিজের অনুভূতি সম্পর্কে নিজেই অবগত নয় উচ্ছ্বাস। দুহাত ঝাঁকিয়ে সায়রি শুধালো, কেমন লাগছে? শুধুই সুন্দর? ওইসব কাব্যিক শব্দ দিয়ে সৌন্দর্যের ব্যাখ্যা আমি করতে জানি না, তবে তোমায় খুব সুন্দর লাগছে, সত্যি বলছে। সন্তুষ্ট হলো সায়রি। আচমকা জড়িয়ে ধরল স্বামীকে। বক্ষস্থলে মাথা রেখে মিহি স্বরে বলল, হুট করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে তাহলে আমি কোনো ভুল করিনি? বাকি জীবনটা উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত হয়েই সাইরির কেটে যাবে। কোনো কথাই যেন উচ্ছ্বাসের শ্রবণ নালী পর্যন্ত পৌঁছালো না। হঠাৎ সায়রি এতটা কাছে আসায় রীতিমতো তার অন্তরাত্মা কেঁপে উঠেছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, রোবটের ন্যায় বসে আছে। স্বামীর নড়চড়বিহীন অবস্থা দেখে মাথা তুলে চাইল সায়রি, শুধালো, কি হয়েছে? কিছু বলছে না কেন? আমার উপর থেকে কি তোমার সব রাগ ক্ষোভ চলে গেছে? হুম, অভিমান চলে গেছে। নিজেকে যথাসম্ভব ধাতস্থ করে নিল উচ্ছ্বাস। ঠাট্টা করে বলল, তাহলে আনন্দে এবার আমার দোগালে দুটো চুমু খাও। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসকে ছেড়ে দিল সায়রি। একটু জোরেই কোনোই দিয়ে গুঁতো মারল উচ্ছ্বাসের পেটে। তৎক্ষণাৎ পেটে হাত রেখে সূচক শব্দ করে উঠল উচ্ছ্বাস। আহত কণ্ঠে বলল, পাষণ্ড নারী, এভাবে স্বামীকে আঘাত করো? ছি। বেশ করেছি। তোমাকে আর কখনো উপহারই দিব না। যাও, স্বামীকে যে একটু আদর যত্ন করতে হয় তাও জানো না? বাঁদর স্বামীকে মেরে ধমকে সোজা করতে হবে, নইলে দেখা যাবে আদরে আরো বড় বাঁদর হয়ে গেছে। কে বলেছে এসব? আমার শ্বশুর মশাই। হতভম্ব হয়ে গেল উচ্ছ্বাস। অসহায় কণ্ঠে বলে উঠল, এখানেও বাবা? এখন আবার আমার সংসারে আগুন লাগাতে চাইছে। মুচকি হাসল সায়রি। যাওয়ার জন্য উদ্যত হয়ে বলল, আমি মায়ের কাছে যাচ্ছি। যাওয়া ধরলেও আর যেতে পারল না সায়রি। পেছন থেকে তার হাত টেনে ধরল উচ্ছ্বাস। এক টানে নিয়ে এলো নিজের অতি নিকটে। তার এহেন কাণ্ডে প্রকুশকে নেয় সায়রি। শুধায়, সমস্যা কি? উত্তর দেয় না উচ্ছ্বাস। এক হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে নিজের ঠোঁটজোড়া এগিয়ে নেয় সায়রির ঠোঁটের নিকটে। তার মতিগতি বুঝতে পেরে তাকে এক ধাক্কায় নিজের কাছ থেকে সরিয়ে দেয় সায়রি। বলে ওঠে, একদম ওই বিড়ি খাওয়া ঠোঁট দিয়ে আমায় চুমু দিতে আসবেন না, বলে দিলাম। যেদিন পুরোপুরিভাবে বিড়ি খাওয়া ছাড়তে পারবেন সেদিনই আসবেন, তার আগে নয়। বিশ্বাস করো, সত্যি বিয়ের পর থেকে একটা সিগারেট আমি খাইনি। বিশ্বাস? তাও আবার আপনাকে? কখনোই না। অবশ্যই করতে হবে, বিশ্বাস করতে তুমি বাধ্য। কেন? আমায় পেলে সিগারেট খাওয়া ছেড়ে দিবেন এমন কথা কি কখনো বলেছেন? বলেননি তো, তাহলে কেন বিশ্বাস করব? মুচকি হাসল উচ্ছ্বাস। সায়রির কানের কাছে নিজের মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, বলেছিলাম তো, তোমার হয়তো মনে নেই, তবে তাতে কোনো সমস্যাও নেই। আমি নয় আবার মনে করিয়ে দিচ্ছি। বলেই থামল উচ্ছ্বাস। পুনরায় বলল, যেদিন আমায় নিজের বিয়ের সংবাদ দিতে এসেছিল সেদিন বলেছিলাম, সত্যি সত্যি কখনো যদি আমার হও তবে না হয় নিকোটিনকে ছেড়ে দেওয়ার কথা ভেবে দেখব। আজ সত্যি তুমি আমার হলে, শুধুই আমার। যেখানে জলজন্ত এক শাওরিকে নিজের করে পেয়ে গেলাম, সেখানে তার জন্য নিকোটিন ছাড়তে পারবো না? কম্পিত হলো সায়রির ভগ্ন হৃদয়। শক্ত করে জড়িয়ে ধরল উচ্ছ্বাসকে। মৃদু আওয়াজে ফিসফিসিয়ে বলল, আমি অসভ্য উচ্ছ্বাসকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমার অহেতুক বিরক্তি এবং রাগের কারণ এই উচ্ছ্বাস নামক অসভ্য পুরুষ হলেও আমি তাকে ভালোবাসি। সারা জীবন এই উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত শায়রি হয়েই আমি থাকতে চাই। তৃপ্তির হাসি হাসল উচ্ছ্বাস। গাঢ় করে সায়রির ললাটে উষ্ঠ ছুঁয়ে নিষাদর কণ্ঠে বলল, আমিও এই অতি রাগী শাওরিকে খুব ভালোবাসি। যতটা ভালোবাসলে প্রকাশ করা যায় না, ঠিক ততটাই ভালোবাসি। পুরো দেহ শীতলতায় ছেয়ে গেল সায়রির। এতগুলো বছর মাস দিন সে শুধু অপেক্ষা করে গেছে এই পুরুষালী কণ্ঠস্বর হতে একবার ভালোবাসি শব্দটা শোনার জন্য। অবশেষে আজ সেই অপেক্ষার অবসান ঘটল।
পরিশেষে নিজের অনুভূতি সম্পর্কে অবগত হতে পেরেছে উচ্ছ্বাস। একত্রিত হয়েছে দুজন মানব মানবীর ভালোবাসার পরিপূর্ণ হৃদয়।